যখন আমি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছিলাম তখন আমার সৎমা আমাকে একটা বাসি দুধের প্যাকেট ধরিয়ে দিয়েছিল আর বলেছিল সেটা যেন আমি হোস্টেলে গিয়ে খাই। আর আমার বাবা সোজা আমাকে বলে দিলেন তিনি আমার পড়াশোনা খরচ দিতে পারবেন না, তার নতুন স্ত্রীর মেয়ে মানে আমার সৎ বোনের পার্টি নাকি তার জন্য বেশি জরুরি। কিন্তু ভাগ্য সে আমাকে আমার কল্পনার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছিল। ভর্তির দিন সকালেই সৎমা একটা অচেনা ব্র্যান্ডের দুধের কার্টুন এনে আমার ব্যাগে ঢুকিয়ে জান্নাত স্টোরি আর বললো নাও এটা হোস্টেলে গিয়ে খেয়ে নিও। আর ওই দুধটা ছিল ঈদের সময় কারো দেওয়া, অনেকদিন ধরে পড়েছিল, কেউ ছুঁয়েও দেখেনি। বাবা দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন এই টার্মে তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না। তাছাড়া তুমি তো এই ছুটিতে এসে কিছু কাজ করে টাকা জমিয়েছিলে তাই না, মাসে 500 টাকা করে 4 মাস চালিয়ে নিতে পারবে। আমার হাত তখন কাঁপছিল আমার বাবার কথা শুনে, জামা কাপড়গুলো গুছাতে গিয়ে যেন জমে গিয়েছিলাম। ওদিকে বাবার অন্য মেয়ে আমার সৎ বোন মোবাইলে চোখ গুজে হঠাৎ চিৎকার করে উঠলো, ইয়া টিকিট পেয়ে গেছি বাবা, তাড়াতাড়ি ফ্লাইট বুক করো, আর 5 স্টার হোটেলে থাকতে চাই আমি। বাবা তাকে জড়িয়ে ধরে হাসতে লাগলেন আর বললেন হবে মা, হবে, সব হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিলাম যেন এই বাড়িতে আমি কেউ না, আমি একটা বাড়তি বোঝা। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো ব্যাংক থেকে, আমার নামে 8 লাখ টাকার ফিক্সড ডিপোজিট। প্রথমে ভেবেছিলাম ভুল বা প্রতারণা হবে, কিন্তু মনটা কেমন করে উঠলো। বাবাকে আমি জিজ্ঞাসা করলাম বাবা আমি যে 2000 টাকা জমিয়েছিলাম সেটা দিয়ে আমার মুখের এই তিলটা তুলে ফেলতে চাই। বাবা বিরক্ত হয়ে তাকালেন আর বললেন আজে বাজে কথা বলিস না তো, এই তিলটা তোর অশুভ চিহ্ন। সৎমা তখন মিষ্টি গলায় বললেন পড়াশোনা শেষ হলে তারপরে করিয়ে দেব। কিন্তু এই কথাটা আমি তাদের মুখে বহুবার শুনেছি, কিন্তু এখন পর্যন্ত তারা সেই কাজটা করে দেয়নি, আর কখনো এটা সত্যিও হয়নি। আমি কাজ করে রোদে পুড়ে ক্লান্ত হয়ে ওই 2000 টাকা জোগাড় করেছিলাম, তবুও সেটা আমার জন্য নষ্ট। আর আমার সৎ বোনের জন্য হাজার হাজার টাকা মুহূর্তেই খরচ করা সম্ভব হয় আমার বাবার পক্ষে। হঠাৎ আমি বলেই ফেললাম আমি কি আপনার মেয়ে না? বাবার চোখ রাগে লাল হয়ে উঠলো। তারপর বললেন আজ বলে দিচ্ছি ওই মেয়েটাই আমার আসল মেয়ে, তুই আমার আসল মেয়ে না। আমার বুকটা যেন ফেটে গেল। মা মারা গেছেন 10 বছর আগে, আর আজ বুঝলাম আগে থেকে বাবার অন্য কোথাও সংসার ছিল। মায়ের কথা মনে পড়তেই চোখটা ভিজে গেল। শেষের দিনগুলোতে মা অনেক কষ্টে ছিলেন, তবু আমাকে দেখলে সবসময় হাসতেন। এরপর আমি দুধের কার্টুনটা ছুঁড়ে ফেলে দিলাম, তারপরই আমার গালে একটা কষে থাপ্পড় পড়লো। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি চুপ করে নিজের ছোট্ট অন্ধকার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই বাড়িতে মোট 5টা রুম, সবাইয়ের জন্য আলাদা আলাদা জায়গা আছে, শুধু আমার জন্য নেই। আমার জন্য এই বাড়ির সিঁড়ির নিচে অন্ধকার ঘরটা আছে। কিছুক্ষণ পর সৎমা এলো 1 প্লেট শুকনো আঙুর হাতে আর বলল খেয়ে নাও। আমি জানি যেগুলো ওদের মেয়েদের পছন্দ না সেগুলোই আমার জন্য খেতে দেয়। তারপরে সে 2000 টাকা দিল আর বলল এই নাও, আমার কাছে এতটুকুই আছে। আমি ঠান্ডা গলায় বললাম দরকার নেই আমার। বাবা এসে টাকাটা কেড়ে নিয়ে বললেন কোনো টাকা পাবে না, তুমি না খেয়ে থাকো। সেই রাতে আমি ব্যাগ গুছাতে গুছাতে অনেক কেঁদেছিলাম। হঠাৎ আমার ফোনে সেদিন একটা ফোন এলো, ব্যাংক থেকে ছিল ফোনটা। ফোনের উপাস থেকে বলল আপনার মা সুফিয়া বেগম 10 বছর আগে আপনার নামে 8 লাখ টাকা রেখে গিয়েছিলেন। আমার হাত তখন কাঁপছিল, মায়ের নাম শুনে বুকটা ভেঙে গেল। আমি আস্তে করে বললাম আমি কি এখন এই টাকাটা তুলতে পারবো? এরপর মায়ের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে বুঝলাম আমি একা না। আমি ব্যাগটা তুলে নিলাম হাতে, চোখের জল মুছে দরজা খুলে বেরিয়ে গেলাম। সেদিন আমি শুধু বাড়ি ছাড়িনি, নিজের জীবনটা নিজের হাতেই তুলে নিয়েছিলাম। আর তারপর যা করেছি সেটা আমার বাবা আর মায়ের সারা জীবন মনে থাকবে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যখন শেষবারের মতো পিছনে তাকালাম তখন মনে হচ্ছিল আমি যেন শুধু একটা বাড়ি নয়, একটা দীর্ঘ যন্ত্রণা পিছনে ফেলে যাচ্ছি। যে বাড়িতে বড় হয়েছি সেখানে আমার জন্য ভালোবাসা ছিল না, ছিল না নিশ্চয়তা, ছিল না আপন করে নেওয়ার কোনো উষ্ণতা, ছিল শুধু অবহেলা, অপমান আর এক ধরনের নীরব নিষ্ঠুরতা। তবুও সেই মুহূর্তে আমার বুকের ভেতর কোনো ভয় ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা। মনে হচ্ছিল আমি অনেক আগেই ভেঙে গেছি, আজ শুধু সেই ভাঙা টুকরোগুলোকে নিয়ে নতুন পথে হাঁটা শুরু করছি। বাসে উঠেও বারবার জানালার বাইরেই তাকাচ্ছিলাম। চেনা রাস্তাগুলো একে একে পেছনে সরে যাচ্ছিল। প্রতিটা মোড়, প্রতিটা দোকান, প্রতিটা গাছ, সবকিছু যেন আমার পুরনো জীবনের সাক্ষী। আর আমি শুধু চুপ করে বসেছিলাম। কোনো কান্নাও আসছিল না সেদিন। কখনো কখনো সবচেয়ে বড় কষ্টটা চোখের জলে বের হয় না, ভেতরে জমে থাকে, পাথরের মতো ভারী হয়ে জমে থাকে। হোস্টেলে পৌঁছাতে দেরি হয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে এলো। গেট দিয়ে ঢোকার পরেই মনে হলো আমার সামনে এক নতুন পৃথিবী। চারপাশে অচেনা মুখ, অচেনা কণ্ঠস্বর, অচেনা গন্ধ, সবকিছু যেন আমাকে বলছে এখান থেকেই শুরু। কিন্তু এই অচেনা জায়গার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। এখানে কেউ আমাকে বাড়তি বোঝা বলে দেখছে না, কেউ আমাকে অপমান করার জন্য দাঁড়িয়ে নেই। এখানে আমি অন্তত শ্বাস নিতে পারবো। রুমে ঢুকেই ব্যাগটা মেঝেতে রেখে ধপ করে বসে পড়লাম। দীর্ঘদিন পর মনে হলো আমার শরীরটা যেন হঠাৎ সব ক্লান্তি টের পাচ্ছে। হাত পা বুক সবকিছুই ভারী লাগছিল। আমি ধীরে ধীরে ফোনটা হাতে নিলাম। ব্যাংকের সেই মেসেজটা আবার খুললাম। শুধু একবার না, দুবার না, বারবার সেই মেসেজটা পড়লাম। 8 লাখ টাকা আমার নামে, আমার মায়ের রেখে যাওয়া টাকা। মনে হচ্ছিল মা যেন দূর থেকে আমার দিকে তাকিয়ে আছেন, চোখ ভরা মায়া নিয়ে বলছেন ভয় পাস না মা, আমি তোর সঙ্গেই আছি। সেই রাতে আমি খুব বেশি ঘুমাতে পারিনি। বারবার মায়ের মুখটা মনে পড়ছিল। মায়ের কষ্ট, তার ধৈর্য আর নীরব ত্যাগ সবকিছু চোখের সামনে ভেসে উঠছিল। মা বেঁচে থাকতে হয়তো বা আমাকে সবটা বুঝিয়ে দেননি, কিন্তু আজ বুঝলাম তিনি আমার জন্য কতটা গভীরভাবে ভেবেছিলেন। তিনি জানতেন একদিন আমাকে একা দাঁড়াতে হবে, আর সেই কারণেই হয়তো এই আশ্রয়টা তৈরি
তৈরি করে রেখে গিয়েছিলেন। পরদিন খুব ভোরে ব্যাংকের পথে রওনা দিলাম। ব্যাংকের ভেতরে ঢুকেই মনে হলো আমি যেন আরেক জগতে এসেছি। কাচের দরজা, সারি সারি চেয়ারে বসা মানুষ, কর্মচারীদের ব্যস্ত হাঁটাচলা, সবকিছুই কেমন গোছানো, নিয়ম মাফিক। আমি কাগজপত্র নিয়ে কাউন্টারের সামনে দাঁড়ালাম। তারপর একটু কপাল কুঁচকে আমাকে জিজ্ঞাসা করলেন, এই অ্যাকাউন্ট সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন? আমি মাথা নেড়ে বললাম, না, আজই প্রথম পুরোটা জানতে পারলাম। তিনি ফাইল গেটে আরো কিছুক্ষণ চুপচাপ পড়লেন, তারপর ধীরে ধীরে বললেন, আপনার মা খুব পরিকল্পনা করে এটা করেছিলেন। অনেক আগে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, সব নথিপত্র ঠিকঠাক আছে। তিনি চেয়েছিলেন আপনি প্রয়োজনের সময় যেন নিজে পায়ে দাঁড়াতে পারেন। কথাগুলো শুনে আমার ভেতরটা কেঁপে উঠলো, চোখের কোণ গরম হয়ে এলো। আমি কোনোভাবে নিজেকে সামলালাম। মাকে নিয়ে কেউ যখন এমন করে কথা বলে তখন বুকের ভেতর একটা মিশ্র অনুভূতি জেগে ওঠে, গর্ব, কৃতজ্ঞতা আর অসম্ভব এক কষ্ট। মনে হয় এত ভালোবাসা একজন মানুষ কিভাবে একা একা বহন করে গেলেন। আমি সব টাকা তুললাম না, শুধু যতটুকু দরকার ততটাই নিলাম, কারণ সেদিন বুঝে গিয়েছিলাম এই টাকা বিলাসিতা করার জন্য না, এটা আমার অস্তিত্বের ভিত্তি, এটা আমার ভবিষ্যতের বীজ। হোস্টেলে ফিরে এসে নতুন করে সব গুছাতে লাগলাম, কোথায় কি রাখবো, কিভাবে খরচ করব, কিভাবে পড়াশোনা চালাবো, সবকিছুই এখন আমাকে নিজেই ঠিক করতে হবে। আর এই সিদ্ধান্তটা আমাকে ভয় পাইয়ে দিল না, বরং কোথাও যেন একটা আমাকে শক্ত করে দিল। হোস্টেল জীবনটা অনেক সহজ ছিল না। সকালে ক্লাস, দুপুরে লাইব্রেরি, বিকালে কিছু পড়াশোনা, রাতে আবার খরচের হিসাব, সব মিলিয়ে জীবনটা খুবই ব্যস্ত হয়ে উঠলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ক্লান্তির মাঝেও আমি আগে কখনো এমন বেঁচে থাকা স্বাদ পাইনি। এখানে কেউ আমাকে অপমান করে না, কেউ আমার গায়ে হাত তুলে না, কেউ আমার কষ্টকে উপহাস করে না। এখানে আমি ধীরে ধীরে আবার মানুষ হয়ে উঠছিলাম। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা শুরু করেছিলাম। কখনো অনলাইনে লেখা লিখতাম, কখনো ছোট বাচ্চাদের টিউশনি করাতাম। অনেক সময় রাতের বেলা খাওয়ার টাকাও হিসাব করে চলতে হতো, কিন্তু তবুও মন খারাপ হতো না, কারণ আমি জানতাম এই কষ্টটা আমার নিজের। এটা কারো দয়ার ভাত না, কারো অপমানের দান না, এটা আমার নিজের ঘাম, নিজের পরিশ্রম, নিজের লড়াই। ধীরে ধীরে একটা রুটিন তৈরি হলো। সকালে উঠে বই, দুপুরে ক্লাস, বিকেলে কাজ আর রাতে পড়াশোনা। প্রথম দিকে একা লাগতো খুব, কিন্তু এক সময় একাকিত্বের মধ্যেও আমি একটা সঙ্গ খুঁজে পেলাম, সেটা হলো নিজেকে। আমি নিজের সঙ্গে কথা বলতে শিখলাম, নিজেকে সাহস দিতে শিখলাম, নিজেকে বলতে শিখলাম তুই পারবি। একদিন রাতে হোস্টেলের ছাদে বসে আকাশের নিচে তাকিয়েছিলাম। চাঁদের আলো ঝলমল করছিল, হালকা বাতাস গায়ে লাগছিল, নিচে ক্যান্টিনের আলো, দূরে ব্যস্ত রাস্তার শব্দ, সব মিলে জীবনে একটা অদ্ভুত সুর। ঠিক তখনই হঠাৎ মনে হলো, যে মেয়ে একদিন 2000 টাকার জন্য অপমানিত হয়েছিল, আজ সে নিজের ভবিষ্যৎ নিজেই বানাতে শুরু করেছে। কিছুতেই চোখের জল আটকাতে পারলাম না, কিন্তু এবার সেই কান্না দুর্বলতার না, এটা ছিল জেগে ওঠার কান্না। এটা ছিল ভিতরে জমে থাকা সব অপমানের উপর দাঁড়িয়ে নতুন করে বেঁচে ওঠার অনুভূতি। সময় এগিয়ে চলল, ক্লাসে শিক্ষকরা আমার কাজে খুব খুশি হলেন, বন্ধুরাও ধীরে ধীরে আমাকে চিনতে শুরু করলো। চুপচাপ হলেও ভেতরে ভীষণ দৃঢ় একজন মেয়ে আমি আর আগে সেই ভাঙা, হীনমন্য, ভয় সংকুচিত হয়ে থাকা মেয়েটা নই। এখন আমার চোখে একটা আলাদা আগুন আছে, যে আগুন কাউকে পোড়ানোর জন্য না, বরং নিজেকে আলোকিত করার জন্য। কয়েক মাস পর যখন পরীক্ষার রেজাল্ট বের হলো, আমি তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার হাত পা কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। আমি নিজের নাম খুঁজছিলাম, যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আর তারপর দেখা গেল ডিপার্টমেন্টে প্রথম হয়েছি আমি। প্রথমে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে কাগজটা নামিয়ে রাখলাম। এমনকি চোখেও জল এসে গেল, কিন্তু সেই জল দুঃখের ছিল না। ওই জল ছিল বহু কষ্টের, বহু বছরের নীরব কষ্ট, অবমূল্যায়নের পর আজকের সেই বিজয়। আমি নিজের রুমের বিছানায় বসে অনেকক্ষণ কাগজটা বুকে চেপে ধরলাম। মনে হচ্ছিল মা যদি আজ বেঁচে থাকতেন, তবে নিশ্চয়ই আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, বলতেন, দেখেছিস তুই পেরেছিস, আমি জানতাম তুই পারবি। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো, একটা অচেনা নম্বর। কিছুক্ষণ পরে কাপা হাতে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, বাবা। হ্যালো, তুই কি ভালো আছিস? তার গলায় আগের মতো আর কড়া স্বর নেই, না আছে সেই অবজ্ঞা, না আছে সেই তাচ্ছিল্য, বরং এক ধরনের অনিশ্চয়তা, যেন কিছুই বুঝতে পারছেন না যে কিভাবে কোথা থেকে কথা শুরু করবেন। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর শান্ত স্বরে বললাম, ভালো আছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর তিনি গলা খাঁকড়ি দিয়ে বললেন, তোর রেজাল্টের কথা শুনলাম, খুব ভালো করেছিস। এই মানুষটা একদিন আমাকে বলেছিল আমি তার মেয়ে নই, এই মানুষটা আমাকে না খেয়ে থাকতে বলেছিল, এই মানুষটা আমার চোখের জলকে তুচ্ছ করে দেখছিল, আর আজ সে আমার সাফল্যের কথা বলছে। আমি আর কিছুই বললাম না, শুধু উত্তর দিলাম, ধন্যবাদ। শব্দটা খুব ছোট ছিল, কিন্তু এর ভেতরে ছিল অনেক কিছু। ক্ষমা ছিল না, ভুলে যাওয়া ছিল না, ছিল শুধু একটা পরিষ্কার দূরত্ব। ফোনটা কেটে দেওয়ার পর আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে হালকা বাতাস বইছিল, হোস্টেলের আঙিনায় কিছু মেয়ে হাসছিল, কেউ বই হাতে হাঁটাহাঁটি করতেছিল, কেউ আবার ক্লান্ত মুখে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়েছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, তবুও আমার কাছে সেদিন পৃথিবীটা একটু আলাদা লাগছিল, কারণ আমি বুঝে গিয়েছিলাম এটা কেবল শুরু। আমার সামনে আরো পথ আছে, আরো বাধা আসবে, হয়তো আরো একা লাগবে, হয়তো অতীত আবারও দরজায় কড়া নাড়বে, কিন্তু আমি এখন আর আগের মতো নই। ধন্যবাদ সবাইকে। এটি ছিল গল্পের প্রথম অংশ, আর এই গল্পের বাকি অংশটুকু খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণে সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকুন, আর প্রত্যেকটা পর্বই কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।